প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। এই মহামারীর অবস্থায় নিজেদেরকে বাড়িতে রেখেছো, নিরাপদে রেখেছো এবং বারবার নিশ্চয়ই সুরক্ষিত রাখার জন্য হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে রাখছো। শুধু হাত ভালো করে ধুলেই হবে না, তার সাথে পুষ্টিকর খাবার খেতে হবে এবং মাঝে মাঝে রোদে যেতে হবে ভিটামিন ডি এর জন্য এবং নিজেকে সুস্থ সবল রাখার জন্য। যাই হোক, অনেকদিন পর আমরা ষষ্ঠ শ্রেণীর ক্লাসগুলো তোমাদের অনলাইনে আনার চেষ্টা করছি। এখনো তো সেই পুরোপুরি পরিবেশ ফিরে আসেনি, তারপরেও আমরা চেষ্টা করছি তোমাদের যেটুকু অংশ বাকি আছে সেটা কমপ্লিট করে দেওয়ার জন্য। আজ আমি ষষ্ঠ শ্রেণীর 10ম অধ্যায় গতি নিয়ে আলোচনা করব। আসো দেখা যাক তাহলে আজকে কি রয়েছে তোমাদের জন্য। আজকে আমরা এই অধ্যায় থেকে শিখব স্থিতি এবং গতির মধ্যে পার্থক্য কি, স্থিতি গতি কাকে বলে এবং এদের মধ্যে পার্থক্যটা, আর বিভিন্ন প্রকার গতি এবং তাদের বৈশিষ্ট্যগুলো। আচ্ছা, তাহলে চলো শুরু করা যাক। গতি, গতিটা কি? আসলে আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যে আমাদের আশেপাশে কতগুলো জিনিস চলছে, কতগুলো স্থির হয়ে আছে, তাই না? আমরা সবসময় দেখতে পাই যে আমাদের পরিবেশের আশেপাশে অনেক বিভিন্ন বস্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কতগুলো সচল, কতগুলো স্থির অবস্থায় রয়েছে। আর তাহলে এই গতি এবং স্থিতি এই বিষয়টা আসলে কি আমাদের একটু জানা প্রয়োজন। গতি হলো সেটাই, গতি বলতে গতির সংজ্ঞা আমরা এভাবে দিতে পারি যে সময়ের সাথে পর্যবেক্ষকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান পরিবর্তন করাকে গতি বলে। অর্থাৎ কোন একটা বস্তু যে পর্যবেক্ষক করতেছে, পর্যবেক্ষণ যে করে তাকে বলা হয় পর্যবেক্ষক। ধরো সেটা তুমি হতে পারো, আমি হতে পারি। তার সাপেক্ষে কোনো বস্তু, সময়ের কথাটা মোস্ট ইম্পর্টেন্ট, যে সময়ের সাথে কোনো বস্তু যদি তার অবস্থার পরিবর্তন করে সেটাই হবে গতি বা মোশন। আর সময়ের সাথে পর্যবেক্ষকের সাপেক্ষে, তুমি পর্যবেক্ষকটা কথাটা এখানে কেন ইম্পর্টেন্ট, যে এই পৃথিবীতে, আমাদের এই পৃথিবীতে পরম স্থিতি বা পরম গতি বলে আসলে কোনো কিছু নেই। এটা প্রত্যেকটা ব্যক্তিরই দেখার নিজস্ব একটা ভঙ্গির উপর নির্ভর করে যে গতিশীল এবং স্থিতিশীলতাটা আসলে কি। তো সেই জন্য সময়ের সাথে পর্যবেক্ষকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থার পরিবর্তন করাটাকে বলা হয় গতি। আর স্থিতিটা তাহলে কি? ঠিক তার অপোজিট, অর্থাৎ সময়ের সাথে যদি পর্যবেক্ষকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থার পরিবর্তন না করে তাহলে সেটা হবে স্থিতি। অর্থাৎ কোনো জিনিস যদি সময়ের সাথে স্থির অবস্থায় বসে থাকে, তাহলে কোনো স্থির বস্তুকে যদি সচল করতে হয় তাহলে সেখানে ফোর্স বা বল প্রয়োগ করতে হয়। আর এটাই হচ্ছে স্থিতি বা গতির সংজ্ঞা। তাহলে আমরা আরেকবার বলি যে সময়ের সাথে পর্যবেক্ষকের সাপেক্ষে কোনো বস্তু যদি অবস্থার পরিবর্তন করে তাহলে সেটা হলো মোশন বা গতি। আর সময়ের সাপেক্ষে যদি কোনো বস্তু তার অবস্থার পরিবর্তন না করে তাহলে সেটা হলো স্থিতি। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে স্থিতি এবং গতির মধ্যে কি পার্থক্য। তোমাদের বইয়ের 83 নম্বর পৃষ্ঠায় দেখো, এখানে স্থিতি এবং গতি আপেক্ষিক এই কথাটার অর্থটা কি? এই কথাটার একটা ঘটনার কথা ধরা যাক, তোমাদের বইয়ে রয়েছে। দেখো, আরিয়ান বাস স্টপে দাঁড়িয়েছিল। বাসে বসে থাকা একজন যাত্রীর বাসের গতিকে তাকে অতিক্রম করে গেল। আরিয়ানের তুলনায় বা সাপেক্ষে বাস ও বাসের যাত্রী গতিশীল, কিন্তু বাস স্ট্যান্ডের পাশে দাঁড়িয়ে থাকা গাছটি তার সাপেক্ষে স্থির। অর্থাৎ আরিয়ান একটা ছেলে যে কিনা বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল, তার সামনে দিয়ে একটা বাস, চলন্ত বাস চলে গেল। তাহলে আরিয়ানের সাপেক্ষে ওই
বাস এবং বাসের যাত্রীরা হলো গতিশীল। কিন্তু যখন বাসের যাত্রীর নিকট ওই গাছটা, মানে আইরিনের পাশে দাঁড়িয়ে থাকা গাছটা, সেটা কিন্তু কি মনে হবে? সেটা কিন্তু স্থির মনে হবে না, সেটাও গতিশীল মনে হবে। কারণ সে যাচ্ছে এবং আস্তে আস্তে দেখা যাবে যে গাছটা তার সাপেক্ষে বেঁকে যাচ্ছে। আর তাই বাস স্ট্যান্ডে গাছটি বাসের যাত্রীর সাপেক্ষে গতিশীল। আরিয়ান যদি বাসের যাত্রী হতো তাহলে সে দেখতে পেত তার সাপেক্ষে ওই যাত্রীটি স্থির, কিংবা বাস স্টপেজের গাড়িটি তার সাপেক্ষে পেছনের দিকে গতিশীল। একই গাছ আরিয়ানের সাপেক্ষে স্থির, কিন্তু বাসের যাত্রীর সাপেক্ষে গতিশীল। এ থেকে সিদ্ধান্তে আসা যায় যে এই মহাবিশ্বের কোনো বস্তুই পরম স্থিতি বা পরম গতিতে থাকতে পারে না। স্থিতি বা গতি কথা দুটো তো সম্পূর্ণই আপেক্ষিক, অর্থাৎ নির্ভর করে কে পর্যবেক্ষক তার উপর। এই কথাটা মোস্ট ইম্পর্টেন্ট, যে এই বিশ্বে কোনো গতি পরম স্থিতি বা পরম গতিতে থাকতে পারে না। স্থিতি বা গতি কথা দুটো সম্পূর্ণই আপেক্ষিক, অর্থাৎ তুমি কি দৃষ্টিভঙ্গিতে দেখছো বস্তুটাকে গতিশীল কি গতিশীল নয়। তোমাদের এই বইয়ে উদাহরণে যেরকম বলা আছে যে আরিয়ান কি করছে, বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল, তার সামনে দিয়ে একটা বাস চলে যাচ্ছে। তাহলে যাত্রী সাপেক্ষে যাত্রীরা যে বাসে বসে আছে তারা কি করছে? আরিয়ানকে মনে হচ্ছে যে সে গতিশীল। কিন্তু আরিয়ান যেহেতু দাঁড়িয়ে আছে, ও আবার বাসটাকে কি ভাবতেছে? তার সাপেক্ষে মনে হচ্ছে যে সেটা গতিশীল। এভাবেই যে পরম স্থিতি বা গতি বলে কোনো জিনিসই হয় না, সেটা তুমি কিভাবে দেখছো তার পর্যবেক্ষণের উপর। এক্ষেত্রে তোমাদের আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট হলো বিষয় হলো প্রসঙ্গ কাঠামো। যে পর্যবেক্ষকের সাপেক্ষে বস্তুটা গতিশীল না স্থিতি এটা পরিমাপ করা হয় তাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। অর্থাৎ প্রসঙ্গ কাঠামো হলো এমন কোনো সুনির্দিষ্ট বস্তু বা বিন্দু যার সাপেক্ষে বস্তুর স্থিতি বা গতি নির্ণয় করা হয়। প্রসঙ্গ কাঠামো হতে পারে যে কোনো ব্যক্তি, যে কোনো বস্তু, যে কোনো স্থান, কিন্তু সকল ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট হতে হবে। যেমন তোমার বাড়ি থেকে তোমার স্কুলের দূরত্ব মাপতে চাও তুমি, এক্ষেত্রে বাড়ি হবে প্রসঙ্গ কাঠামো। তাহলে কি, যে পর্যবেক্ষকের সাপেক্ষে বস্তুটা গতিশীল কি স্থিতিশীল সেটা পরিমাপ করা হয়, সেই বস্তুটাই হলো প্রসঙ্গ কাঠামো। যেমন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব যদি মাপা হয়, তাহলে পৃথিবী হবে এক্ষেত্রে প্রসঙ্গ কাঠামো, কারণ পৃথিবীর সাপেক্ষে সূর্যটা মাপা হচ্ছে যে সেটা দূরত্বটা কতটুকু, সেটাই হলো সেই বস্তু বা ব্যক্তি বা সেই অংশটাই হচ্ছে প্রসঙ্গ কাঠামো। তো এইটুকু পর্যন্ত বুঝতে পারলা কিনা দেখো যে স্থিতি এবং গতি কি আর প্রসঙ্গ কাঠামো কি। এবার আসো গতির প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করি। এই যে গতি, এই গতিটা বিভিন্ন ধরনের হয়ে থাকে, নানা প্রকার গতি রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে চলন গতি, ঘূর্ণন গতি, জটিল গতি, পর্যায়বৃত্ত গতি এবং স্পন্দন বা দোল গতি। এই নানা ধরনের গতি রয়েছে। ফার্স্টেই আসো চলন গতি। চলন গতি, ধরো একটা ব্যক্তি কোন একটা বস্তুকে ঠেলে নিয়ে যাচ্ছে, এক
ব্যক্তি কোন একটা বস্তুকে ঠেলে নিয়ে যাচ্ছে, এক্ষেত্রে তো অবশ্যই সেটা বস্তুটা গতিশীল, তাই না? কিন্তু এই গতিটাকে বলা হচ্ছে চলন গতি। কেন বলা হচ্ছে? কারণ চলন গতির সংজ্ঞাতেই রয়েছে যে যে গতিতে, চলন গতি হলো সেই গতি যেখানে বস্তু এমনভাবে চলে যে সকল কণা বা বিন্দুই একই সময়ে একই দূরত্ব অতিক্রম করছে। অর্থাৎ সে প্রত্যেকটা কণায় দেখা যাবে যে যতটা দূরেই যাক না কেন সবসময় সেটা সিবি দূরত্বটা অতিক্রম করে যাচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা কণায় তার নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে, তাই এটাকে বলা হচ্ছে চলন গতি। অর্থাৎ চলন গতি হলো সেই গতি যেখানে কোনো বস্তু এমনভাবে চলে যে তার সকল কণাগুলোই নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দূরত্বটা অতিক্রম করে। এরপরে আসো ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি একটু খেয়াল করো তো, তোমাদের মাথার উপরে যে ফ্যান ঘুরছে, বৈদ্যুতিক পাখা ঘুরছে, এটা কখনো খেয়াল করেছো যে কেমন করে ঘরে? এখানে একটা ফিক্সড হ্যান্ডেল রয়েছে, তার চারিপাশে 3টা ব্লেড লাগানো রয়েছে পাখার, এবং সুইচ অন করলে সেটা একটা অক্ষকে কেন্দ্র করে কিন্তু ঘুরতে থাকে, তাই না? তো তাহলে যে গতিতে একটা নির্দিষ্ট অক্ষ বা বিন্দুকে কেন্দ্র করে চলতে থাকে সেই গতিটাকে বলা হয় ঘূর্ণন গতি। অর্থাৎ কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে কোনো বস্তু যখন ঘুরতে থাকে সেটাকেই বলা হয় ঘূর্ণন গতি, যেমন বৈদ্যুতিক পাখার গতি। এরপরে আসো জটিল গতি। জটিল গতি আবার কি, তাই না? একটু নতুনত্বই মনে হচ্ছে। ঘূর্ণন চলন গতি, অর্থাৎ এই চলনের সাথে যদি ঘূর্ণনটাও যুক্ত হয় তাহলেই সেটা হয়ে যাবে জটিল গতি। অর্থাৎ চলন গতিতে আমরা কি শিখলাম? যে একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দূরত্বটাই অতিক্রম করবে, আর ঘূর্ণন গতিতে একটা অক্ষকে কেন্দ্র করে নিয়ে তার চারপাশে ঘুরতে থাকবে। তাহলে এই দুটো মিলেই যখন একসাথেই ঘটনাটা ঘটবে সেটাই হবে জটিল গতি। তোমরা সাইকেল দেখেছো নিশ্চয়ই, অনেকে চালাতেও পারো, তাই না? সাইকেলের চাকায় দেখেছো যে কি হয়? এটা নির্দিষ্ট অক্ষটাকে কেন্দ্র করে ঘোরে এবং আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যায়, তাই না? তো ঠিক এই জটিল গতিতে কি হয়? যখন যে গতিতে চলনের সাথে সাথে ঘূর্ণনের সাথে সাথে চলনেরও সম্পন্ন হয়, অর্থাৎ আগিয়ে যায়, সেটাই হলো জটিল গতি। তাহলে জটিল গতি বা ঘূর্ণন চলন গতিটা আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি? যে যে গতিতে কি হয়, যে গতিতে দেখা যায় যে ঘূর্ণনের সাথে সাথে চলনও সম্পন্ন হচ্ছে সেটাই হলো জটিল গতি, বা এটাকে কি বলা যায়? বা ঘূর্ণন চলন গতি। যেমন সাইকেলের গতি। এরপরে আসো পর্যায়বৃত্ত গতি। নামটা শুনেই বোঝা যাচ্ছে, নামের মধ্যেই কিন্তু বোঝা যাচ্ছে যে পর্যায়। পর্যায় মানে কি? একটা নির্দিষ্ট সময় পর পর যেটা, তাই না? তোমরা ঘড়ির কাঁটা দেখেছো? অবশ্যই দেখেছো, প্রত্যেকে ঘড়ি তো ইউজ করি আমরা। তো সেখানে কি রয়েছে? একটা ফিক্সড সময়গুলো রয়েছে, মিনিটের কাঁটা, সেকেন্ড, ঘন্টার কাঁটা, তাই না? এবং এই ভেতরে যে কাঁটাগুলো ছোট ছোট কাঁটা রয়েছে সেগুলো একটা নির্দিষ্ট সময় পর পর ঘুরে চলছে একটা অক্ষকে কেন্দ্র করে। তো তাহলে এই পর্যায়বৃত্ত গতি হলো নির্দিষ্ট দিকে যখন নির্দিষ্ট সময় পর পর গতি সম্পন্ন হয় সেটাকেই বলা হয় পর্যায়বৃত্ত গতি। অর্থাৎ কোনো গতিশীল বস্তু যখন একই পথ বারবার অতিক্রম করে তখন সেই গতিকেই বলা হয় পর্যায়বৃত্ত গতি। যেমন উদাহরণ হিসেবে ঘড়ির কাঁটা, পাক দৌড়ের গতি, অনেকে রেস বারবার কয়েকবার রেস নির্দিষ্ট জায়গায় গিয়ে আবার সেই স্থান থেকে ফিরে আসতে হয়, সেটা হলো পাক দৌড়ের মতো, যেটা তার নির্দিষ্ট সময় পর পর এক
একই জায়গায় বারবার ঘুরে আসাটাই হলো পর্যায়বৃত্ত গতি। বৈদ্যুতিক পাখার গতিকেও অনেকটা পর্যায়বৃত্ত গতি বলা হয়। তাহলে পর্যায়বৃত্ত গতি কি? কোনো গতিশীল বস্তু যখন একই পথ বারবার অতিক্রম করে তাকেই বলা হয় পর্যায়বৃত্ত গতি। এবার আসো স্পন্দন বা দোলন গতি। তোমরা দোলক দেখেছো কিনা? ছোট ক্লাসে তোমরা দেখনি, বড় ক্লাসে তোমাদের যখন প্র্যাকটিক্যাল করতে হবে এই দোলকের উপরে কিছু প্র্যাকটিক্যাল রয়েছে। তোমরা দেয়াল ঘড়ি দেখে থাকতে পারো। দেয়াল ঘড়িতে একটা কাঁটা দেখেছো যেটা নির্দিষ্ট সময় পর পর দুই পাশে চলাচল করে, তো ওটাকে বলা হয় দোলক। দোলকগুলো নির্দিষ্ট দিকে বামে একবার যায়, আবার নির্দিষ্ট স্থানে আসে এবং সেখান থেকে আবার ডানে যায়, অর্থাৎ কখনো সামনে কখনো পেছনে, এইভাবে পর্যায়ক্রমে এরা যাওয়া আসা করে। আর সেই দোলনটাকে বলা হয়, সেই গতিটাকেই বলা হয় দোলন গতি। অর্থাৎ দোলন গতি বা স্পন্দন গতি হলো সেই গতি যেখানে কোনো বস্তু একটি নির্দিষ্ট অবস্থানের অগ্র পশ্চাৎ চলে বা গতিশীল থাকে, অর্থাৎ সামনেও যায় আবার পেছনে যায়। অনেকটা এমন যে দেয়াল ঘড়ি, সেটা কখনো দেখা যাবে যে ডানে যাচ্ছে আবার কখনো বামে, অর্থাৎ এই পজিশনে কখনো আবার এখান থেকে কখনো এখানে, অর্থাৎ দেয়াল ঘড়ির যে প্যাডেলটা থাকে সেটা নির্দিষ্ট সময় পর পর ডানে একবার, অগ্রদিকে একবার, আবার পশ্চাতে সরে যাচ্ছে, গতিশীল থাকছে। এই গতিটাকে বলা হচ্ছে স্পন্দন বা দোলন গতি। সরল দোলকের গতিটা দোলন গতি। দোলন গতি বা স্পন্দন গতি হলো সেই গতি যেখানে কোনো বস্তুর একটি অবস্থানের অগ্র পশ্চাৎ চলে বা গতিশীল থাকে। দেয়াল ঘড়ির দোলকের গতি হলো দোলন গতি। এই দোলকের গতিটাই হলো দেয়াল ঘড়ির দোলকের গতিটাই হলো দোলন গতি। তাহলে দেখা যাচ্ছে যে এই গতিগুলো আমাদের অত্যন্ত প্রয়োজনীয় বিষয়গুলো, যেগুলো সম্বন্ধে আমাদের জানতে হবে। তাহলে এই অধ্যায়ে আমরা কি কি দেখলাম? যে গতি কি, স্থিতি কি, নানা ধরনের গতি এবং তাদের প্রকার। আজকে তাহলে এই পর্যন্তই থাকবে। এই পাঠের উপরে তোমরা যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবে নিশ্চয়ই নেক্সট ক্লাসে। তো তার আগে একটা বাড়ির কাজ দেব তোমাদেরকে। আরেকটা কাজ দেব যে বিভিন্ন প্রকার গতি বর্ণনা করো। তাহলে দেখা যাচ্ছে যে আমরা কি করলাম? সময়ের সাথে পর্যবেক্ষণে সাপেক্ষে কোনো বস্তুর অবস্থার পরিবর্তনকে বলা হচ্ছে গতি, আর পরিবর্তন যদি না থাকে অর্থাৎ পরিবর্তিত যদি না হয় তাহলে সেটাকে হলো স্থিতি। আর গতির
ক্ষেত্রে যে নানা ধরনের গতিগুলো আমরা দেখতে পেলাম সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো চলন গতি, ঘূর্ণন গতি, জটিল গতি, পর্যাবৃত্ত গতি এবং স্পন্দন গতি। আশা করি তোমরা পাঠটা মোটামুটি বুঝতে পেরেছো। আর যদি না বুঝে থাকো আমাকে অবশ্যই জানাবে, এবং পরবর্তীতে আমরা এই অধ্যায়টা শেষ করে ছোট ছোট কিছু অঙ্ক করবো এই অধ্যায় থেকে, যেটা তোমাদের উপকারে আসবে। তো ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, আজ এখানেই শেষ করলাম। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাই।